সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভোটের মহোৎসব, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ নিয়ে এখনো মতবিরোধ, নির্বাহী আদেশ চাই এনসিপি জামায়াত, আদালতের মতামতের পক্ষে বিএনপি। চাকসুতে ছুটল নির্বাচনের ট্রেন, রাকসুতে চূড়ান্ত ২৫০ প্রার্থী, প্রচার শুরু, ডাকসুর প্রথম সভা। অচিনপুরে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন, কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরে শ্রদ্ধা শেষে কুষ্টিয়ায় দাফন। সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতে হবে ভোটের মহোৎসব। দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যত যুক্তি আর যত কথাই বলা হোক, সমঝোতার মধ্যেই সমাধান, এটি ছাড়া আর কোনো বিকল্প নেই। যাতে কোনো জায়গা দিয়ে কেউ বেশ কিছু বিষয় মতবিরোধ রেখেই চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দলগুলোর মধ্যে আছে ভিন্ন ভিন্ন অবস্থান। যেরকম নিশ্চিত হবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐকমত্য তৈরিতে তৃতীয় দফায় শুরু হলো দলগুলোর সাথে আলোচনা। সবার শুরুতে বক্তব্য দেন কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি। প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টার এ জাতীয় সনদ দেশে বিদেশে নজির হয়ে থাকবে, তাই এটি হতে হবে নিখুঁত। সাফ জানিয়ে দেন, সমঝোতার রাস্তা থেকে বের হবার সুযোগ নেই। পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আমরা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐকমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজন সংস্কার। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। ডক্টর ইউনূস বেশ জোর দিয়েই বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, আর সেটি হবে মহা উৎসবের। তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম। এটি সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি যৌক্তিক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেতন কাঠামো যেন বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়টি বিবেচনায় নিতে নির্দেশ দেন ডক্টর ইউনূস। এ সময় কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, এবারে নতুন বেতন কাঠামো নির্ধারিত সময় 6 মাসের আগেই প্রণয়ন করা হবে। বলেন, গত 1 দশকে মূল্যস্ফীতি, জিডিপি বাড়লেও সে অনুপাতে বেতন বাড়েনি। নতুন বেতন কাঠামোয় নানা আর্থিক সুবিধা, বেতনের গ্রেড ও ইনক্রিমেন্টের সুপারিশ প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফা বৈঠকেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামায়াত ও এনসিপি চায় সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন। আর আইনি প্রক্রিয়ার বাইরে সংবিধান সংশোধনের বিরোধী বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে তারা। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন অংশ নেয় 30টি রাজনৈতিক দল।
এগুলো সার্থক হবে। শুরুতেই বক্তব্য রাখেন এনসিপি, জামাত ও বিএনপির প্রতিনিধিরা। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধানে সংশোধন চায় না বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেবার পরামর্শ দলটির। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। কিন্তু যেই জুলাই সনদটাকে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করছি, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল। সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। আর এনসিপি বলছে সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। জুলাই সনদ সেটা যে তার সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটা যেন টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। সোমবার শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। তবে কমিশনের মেয়াদ বাড়ছে বলে জানানো হয়েছে। এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17.5 বছর পর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক প্রতিমন্ত্রী। প্রায় 2 ঘন্টা একান্তে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। পরে সাংবাদিকদের বাবর জানান, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তাদের দল। অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। দেশে অবৈধ অস্ত্র আসছে দাবি করে এ নিয়ে উদ্বেগও জানান তিনি। এস আলম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বেগের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বেগের জায়গা। সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হয়েছে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি। পাবনার বেড়া উপজেলায় হয় সকাল সন্ধ্যা হরতাল। জেলা প্রশাসক, নির্বাচন কমিশন কার্যালয় ও আদালতের সামনে 9 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামীকাল থেকে 3 দিনের হরতালের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় করা হয় মহাসড়ক অবরোধ। রোববার সকালে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একই সাথে অবরোধ করা হয় রেলপথও। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করা হয়েছে। ইউনিয়ন দুটিকে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। এমন জায়গায় ট্রেনটা প্লেস করছে, এখন আমাদের কোথাও গাড়ি নেই, আমরা যাবো কিভাবে? একটা হাইওয়েতে উঠবো না একটা গ্রামের রাস্তায় উঠবো, সে পরিস্থিতি নাই। বাচ্চারা কান্না করছে, মহিলারা খুব অসহায় বোধ করতেছে, খুব নিরাপত্তাহীনতা ভুগতেছে। এদিকে সচিবালয়ে দ্রুত অবরোধ তুলে না নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। পাবনা 1 আসনের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয়। এ সময় সিএনবি এলাকার ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একটা দলের বিশেষ সুবিধা দেওয়ার কারণে এই আমার বেড়াকে এখান থেকে এই আসনের থেকে
বাদ দিয়ে দিচ্ছি। আমাদের দাবি না পালন করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এছাড়া বাগেরহাটে সংসদীয় আসন 4টি থেকে 3টি করার প্রতিবাদে জেলা প্রশাসন, নির্বাচন কমিশন কার্যালয় ও আদালতের সামনে 9 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মাফতুহা মিলি, চ্যানেল 24। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম ও GS/SM ফরহাদ। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন, নেতা নন, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েই থাকবেন তারা। প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটের জন্য 5 শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত হয়েছে। শীর্ষ 3 পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, GS/SM ফরহাদ ও AGS মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 247। এর মধ্যে ভিপি পদে 18 ও GS পদে লড়বেন 14 জন। সেই সাথে শুরু হয়েছে প্রচারণাও। অন্যদিকে ভোটের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রথম দিন চাকসুর মনোনয়ন নিয়েছেন 28 জন। ক্যাম্পাসে জোরালো হলো গণতন্ত্রের উৎসব। রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বদলে গেল দৃশ্যপট। রোববার বিকেলে সিনেট ভবনে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হয় প্রার্থীদের। সবারই প্রত্যাশা সুষ্ঠু ভোটের। সবার ঐক্যমতের ভিত্তিতে লটারি হচ্ছে, সবার মতকে প্রাধান্য দিয়ে আমরা এটি খুবই সাদরে গ্রহণ করেছি। প্রচার প্রচারণা করতে পারি, প্রতিটা স্টুডেন্টের কাছে রিচ করতে পারি এবং দিন শেষে যেই হারি বা জিতি আমরা একটা সুন্দর রাকসু যেন পেতে পারি। সেই আমেজকে সমুন্নত রাখতে, আমেজকে নষ্ট না করতে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং একটি সুন্দর রাকসু নির্বাচন উপহার দেবেন। রাকসুতে ভিপি পদে 18, GS পদে 14 এবং AGS হিসেবে লড়বেন 16 প্রার্থী, যাদের কয়েকজনের আপত্তির পর স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোট হাতে গণনা হবে কিনা তা নিয়ে কমিশন এখনও একমত হতে পারেনি। যদিও CEC বলছেন গণনা মেশিনেই হবে। ম্যানুয়ালে কাউন্ট করা তো সব দিক বিবেচনা করে তো সম্ভব নয়। তো তারপরেও যেহেতু তারা করেছে, আমরা নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বাক্সের কথাও বলেছে। আমরা চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনে বসে একটা ফাইনাল নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় আমরা সেটাই বাস্তবায়ন করব। ভোটের আমেজ শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। প্রথম দিনে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন 28 জন। বিতরণ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। সবাইকে নিয়ে বসে আমরা যেটা সর্বোচ্চ যেটা সুবিধা হয়, সবার পক্ষে যেটা হয় সিদ্ধান্ত আসে, আমরা ওইভাবেই কাজ করি। চাকসুতে যারা নির্বাচিত হবে তারা রিপ্রেজেন্ট করবে তাদের শিক্ষার্থীদেরকে এবং তাদের ভালো মন্দ দেখার জন্য। সুতরাং আমার মনে হয় যে দে আর হ্যাপি। নির্বাচনে এবার নতুন করে যুক্ত হচ্ছেন 1768 শিক্ষার্থী। সব মিলিয়ে ভোটার 27,634 জন। আগামী 12 অক্টোবর হবে চাকসু নির্বাচন। নাদিম হোসেন, চ্যানেল 24। আশুলিয়ায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকার দিনমজুর রুবেল আহমেদ ও তার স্ত্রী সোনিয়া আক্তারের মধ্যে প্রায় দাম্পত্য কলহ হতো। ধারণা করা হচ্ছে এরই জেরে স্ত্রী ও 6 বছরের মেয়েকে হত্যা করে রুবেল, এরপর নিজে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ব্যাপারে আরো জানবো আমরা। আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে অপু ওহাব। অপু, এই 3 জনের মৃত্যুর বিষয়ে তাদের পরিবারের অন্য সদস্য এবং স্বজনরা কি বলছে? তমাল, একটি মর্মান্তিক ঘটনা। আসলে নিহত একই পরিবারের 3 জন। এর মধ্যে যে পরিবারের কর্তা রুবেল মিয়া, তিনি হচ্ছেন দিনমজুর। তিনি দিনমজুরি কাজ করতেন। আর তার স্ত্রী যে রত্না,
তিনি হচ্ছেন পোশাক কারখানায় কাজ করতেন। তার রত্নার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে কারোর সাথে পরকীয়া করছেন, অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। এজন্য কিন্তু তাদের মধ্যে দাম্পত্য। তো নিহতের যে ভাই এখানে উপস্থিত ছিলেন, সে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে এটা কি হয়েছে, মৃত্যুও করে দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সকাল থেকে কিন্তু তার কোনো আশপাশের লোকজন কোনো খোঁজ খবর না পেয়ে সন্ধ্যার দিকে মূলত তারা ঘরে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে জানলা দিয়ে দেখে যে মৃতদেহ দেখতে পায়। পরে কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ উপস্থিতিতে তালা ভেঙে রুমে প্রবেশ করে। তো রুমে প্রবেশ করে কিন্তু দুজনকে হচ্ছে মরদেহ খাটের চৌকির উপর অবস্থায় পায় এবং যে রুবেল তাকে ঝুলন্ত অবস্থায় পায়। তো স্থানীয়রা যেটি বলছিলেন যে এই কথা, এই অভিযোগ আগেও আলোচনা হয়েছে, তবে ঝগড়া বিবাদ লাগতো। তো আজকে আসলে এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। অপু, আপনাকে ধন্যবাদ। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশুলিয়া থেকে। এর আগে বৃষ্টি ভেজা দিনে কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজন, ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন লালন সঙ্গীতের এই সম্রাজ্ঞী। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। রাতে কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে দাফন করা হয় এই শিল্পীকে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি। প্রিয় লালন সম্রাজ্ঞীর প্রস্থানে আজ যেন আকাশেরও মন ভালো নেই। ঘড়ির কাঁটা তখন 11টা বেজে 40 মিনিট। বৃষ্টির চাদর গায়ে জড়িয়ে শহীদ মিনারে প্রবেশ করে ফরিদা পারভিনের নিথর দেহ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা নিবেদন, যেখানে উপস্থিত ছিলেন ফরিদা পারভিনের দীর্ঘদিনের সহকর্মী ও অনুজরা। চলে যাওয়াটা তো মানে আমরা কেউ মানতে পারি না, আমি তো মানতে পারি না। আমি প্রার্থনা করছি, আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, যেন দেশ এবং জাতিকে আমরা এই ধরনের শিল্পীর নতুন মেধাবীর থেকে আমরা আবার রূপান্তর করতে পারি। একজন ফরিদা পারভিন ওনার যে সৃষ্টিগুণা দিয়ে গেছে, উনি যে গানগুণা দিয়ে গেছে, সেগুণাকে সংরক্ষণ করা বা তার জীবন নিয়ে আলোচনা করা বা তার কাছ থেকে আমরা কি পেয়েছি, দেশবাসী কি যেগুলো পেয়েছি, এগুলো সংরক্ষণ করে কিছু কাজ করা উচিত আমার কাছে মনে হয়। কারণ এক বাক্যে স্বীকার করি যে লালন শাহের গানে তার যে মানে সৃষ্টি, এবং উনি লালন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যেভাবে লালন শাহের গানকে সমৃদ্ধ করেছেন, এটা অভাবনীয়। দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে লালন গানকে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার নিজ হাতে গড়ে তোলা অচিন পাখির শিক্ষার্থীরা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে। সেখানে জানাজা শেষে ফরিদা পারভিনের নিথর দেহ রওনা দেয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।